দর্শক, মোট ১৩৬ দিন ইরান আমেরিকা এবং ইসরায়েলের সাথে যুদ্ধ করছে। আজ পর্যন্ত মোট ১৩৬ দিন নিজেকে পরাশক্তি দাবি করা দেশ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা ভেবেছিল ইরান এতদিনে ক্লান্ত হয়ে পড়বে। ডোনাল্ড ট্রাম্প বারবার তিনি বলেছেন ইরান একেবারে পঙ্গু হয়ে গেছে। ১ ডজনেরও বেশিবার তিনি এই একই কথা তিনি বারবার বলেছেন। কিন্তু ঠিক যখন যুক্তরাষ্ট্র ভাবছে ইরানের অস্ত্র ভাণ্ডার পুরোপুরি শেষ, তখনই ইরান আবার প্রমাণ করেছে যে তারা এখনও মিসাইল এবং ড্রোন শক্তিতে পূর্ণ শক্তিশালী। ট্রাম্প ইরানের যুদ্ধজাহাজ এবং যুদ্ধ বিমান ধ্বংসের গল্প তিনি তার একাধিক সাক্ষাৎকারে তিনি বলেছেন। কিন্তু আসল শক্তি কখনোই ইরানের নৌবাহিনী এবং বিমান বাহিনী কেন্দ্রিক ছিল না, সবসময় ছিল তাদের মিসাইল এবং ড্রোন কেন্দ্রিক। আর সেটাই এখন সরাসরি চোখের সামনে কিন্তু ঘটছে। একাধিক গোয়েন্দা রিপোর্ট বলছে ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির কাছে এখনও প্রায় ৩,০০০ মিসাইল এবং ৫০,০০০-এরও বেশি ড্রোন আছে। ৪ মাস ধরে যুদ্ধ চলার পরেও তাদের কাছে এখনও এই বিশাল পরিমাণ মজুদ আছে। রিপোর্টগুলো সত্যি হলে এই যুদ্ধ আরও অনেক দিন চলতে পারে। আসলে ইরান প্রতিদিন যদি একটা করে মিসাইল বা ড্রোন যদি ছড়ে, এভাবে চালিয়ে যেতে পারবে আগামী ৮ বছর। দর্শক, একটা বিষয় চিন্তা করুন, গড়ে যদি একটা করে ড্রোন বা মিসাইল ইরান ব্যবহার করতে থাকে, এই যুদ্ধ আগামী ৮ বছর স্থায়ী হবে। এবং এই ৮ বছর যে সময়টা, এর ভিতরেও কিন্তু তাদের উৎপাদন থেমে থাকবে না। তাদের যে বিভিন্ন অস্ত্র, ড্রোন, মিসাইল সহ তারা যে বিভিন্ন অস্ত্র নির্মাণে গবেষণা চালিয়ে যাচ্ছে, তাদের এটাও কিন্তু থেমে থাকবে না। ইরানের হাতে 2 ধরনের স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল কিন্তু আছে, শাহাব আল ফাতে। এগুলোর পাল্লা সর্বোচ্চ 500 কিলোমিটার, আকারে ছোট কিন্তু দ্রুত এবং নিখুঁত নিশানায় এই মিসাইলটি আঘাত হানতে পারে। তেহরানের কাছে এমন প্রায় 1500টি মিসাইল আছে। তো দর্শক, এরপর আসে একটু বড় সিস্টেমের কথায়, জুলফিকার। এই জুলফিকার, খাইবার শেকান এবং ইমাদ, এই ধরনের মিসাইল কিন্তু ইরানের হাতে আছে অনেক। এগুলো 1700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এটার মানে হচ্ছে ইসরায়েল সহ গোটা পশ্চিম এশিয়া এই ইরানের নাগালের মধ্যে আছে। এই মিসাইলগুলো তুলনামূলকভাবে নতুন এবং এতে আছে উন্নত প্রযুক্তি, এবং এগুলো একদম শেষ মুহূর্তেও দিক বদলে ফেলতে পারে, যার কারণে এই ধরনের মিসাইলগুলো ঠেকানো কিন্তু প্রায় অসম্ভব। ইরানের সবচাইতে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলগুলো হলো গদর, শেতজিল এবং খোররামশাহ। এই 3 ধরনের মিসাইল, এটা হচ্ছে ইরানের সবচাইতে শক্তিশালী মিসাইল। এগুলো অনেক বড় এবং ভারী অস্ত্র, এবং এগুলোর রেঞ্জ 2000 কিলোমিটারেরও বেশি। দর্শক, 2000 কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুতে কিন্তু ইরানের এই মিসাইলগুলো আঘাত হানতে পারে। অর্থাৎ প্রায় গোটা ইউরোপের প্রতিটা দেশই কিন্তু ইরানের এই মিসাইল রেঞ্জের মধ্যে আছে। আইআরজিসির হাতে এমন 300 থেকে 500 মিসাইল আছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু ব্যালিস্টিক মিসাইল পুরো গল্পের অর্ধেক মাত্র। ইরানের হাতে হাজার হাজার লম্বা পাল্লার ক্রুজ মিসাইলও কিন্তু আছে, যেমন কুদস এবং শেমার। এগুলো ধীরে ধীরে অনেক দূর পর্যন্ত উড়ে যেতে পারে। এদের শনাক্ত করা এবং ঠেকানো তুলনামূলকভাবে সহজ, তবে আঘাত করলে ক্ষতিও কিন্তু বিশাল পরিমাণ। আর এখান থেকেই কিন্তু আসে ড্রোনের প্রসঙ্গ। শাহেদ 136, এর নাম হয়তো আপনারা শুনেছেন। এই সস্তা কিংবা লম্বা পাল্লার ড্রোন বানাতে খরচ হয় মাত্র $20,000। ধারণা করা হয় ইরানের কাছে এমন ড্রোন প্রায় 30,000টি আছে। এর সাথে আরও 20,000 অন্য ধরনের ড্রোন আছে। তো দর্শক, আসল চ্যালেঞ্জ মিসাইলের যে সংখ্যা, এই সংখ্যায় নয়। তেহরানের জন্য আসল সমস্যা হলো মিসাইল বা ড্রোনের যে একটা লঞ্চিং সিস্টেম। এই লঞ্চিং সিস্টেমে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের 50%-এরও বেশি মিসাইল লঞ্চার ধ্বংস হয়ে গেছে। শত শত ভূগর্ভস্থ সাইলো এগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে। এতে ইরানের একসঙ্গে অনেক মিসাইল যে ছোড়ার সক্ষমতা, এই সক্ষমতা আগে ছিল, কিন্তু এখন এটা ঠিকই কমে গেছে, এটা মানতে হবে। কিন্তু তারপরও আইআরজিসি এই যুদ্ধ বছরের পর বছর টেনে নিয়ে যেতে পারে, এই সক্ষমতা কিন্তু তাদের আছে। তো দর্শক, কেন এই কথা বলছি? ইরানের 80%-এরও বেশি কিন্তু ভূখণ্ড পাহাড়ি অঞ্চল। আইআরজিসি এটাকে নিজেদের সুবিধার জন্য তারা কিন্তু এই পাহাড়ি অঞ্চলকে কাজে লাগিয়েছে। হাজার হাজার মিসাইল এবং ড্রোন লুকিয়ে রাখা হয়েছে এই পাহাড়ের নিচে। তো দর্শক,
প্রায় 500 মিটার গভীরে ইরানের বিভিন্ন এই যে মিসাইল এবং মিসাইল লঞ্চার সিস্টেম, বিভিন্ন ড্রোন, এগুলোকে কিন্তু মাটির থেকে প্রায় মাটির যে সারফেস, এই সারফেস এরিয়ার থেকে প্রায় 500 মিটার পর্যন্ত কিন্তু ভূগর্ভস্থ এরিয়ার ভিতরে এগুলো লুকিয়ে রাখা হয়েছে। তো দর্শক, এই ঘাঁটিগুলোকে বলা হয় ভূগর্ভস্থ মিসাইল সিটি। আর এই ইরানের হাতে কিন্তু এই ধরনের মিসাইল সিটি অনেক আছে। এগুলোর নিজস্ব রেল ব্যবস্থা, তারপর অস্ত্র তৈরির কারখানা, হাসপাতাল, এমনকি গবেষণা কেন্দ্রও কিন্তু ইরানের হাতে আছে। ইরানে এমন অন্তত 30টি ভূগর্ভস্থ শহর কিন্তু ইরানের হাতে আছে। তাই যুক্তরাষ্ট্র যদি এই লুকানো ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস করতে চায়, তাহলে সময় লাগতে পারে বছরের পর বছর, এমনকি কয়েক দশকও লেগে যেতে পারে, যদি এখন যেভাবে যুদ্ধ পরিস্থিতি চলছে এটা যদি এভাবে চলতে থাকে। তো দর্শক, প্রতিদিন মাত্র একটা মিসাইল ছুড়েও ইরান হরমুজ প্রণালী কিন্তু বন্ধ রাখতে পারে। আর ইরানের প্রধান অস্ত্র কিন্তু এই হরমুজ। এই হরমুজকে যদি ইরান তাদের নিজেদের কবজায় রাখতে পারে, যদি বলতে ইরান এই হরমুজ প্রণালী যে তাদের কন্ট্রোলে রেখেছে, বিভিন্ন যে যুদ্ধ পরিস্থিতি, এটা থেকে কিন্তু আমরা এটা বুঝতে পারি। পশ্চিম এশিয়ার আকাশপথ যেটা আছে এটা কিন্তু আটকে দিতে পারে। এতে বিশ্ব অর্থনীতি বড় ধরনের ধাক্কা খাবে, বিশ্ব চলে যেতে পারে অর্থনৈতিক বিরাট অঙ্কের একটা মন্দার দিকে। আর এটাই অসম যুদ্ধের আসল উদাহরণ। পাঠ্যপুস্তকের ভাষায় একে বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ। যুক্তরাষ্ট্র ভেবেছিল বছরের পর বছর নিষেধাজ্ঞা ইরানকে অনেক দুর্বল করে ফেলবে। তারা ভেবেছিল 900-র বেশি বিমান হামলা এবং আইআরজিসির বিভিন্ন গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় নেতা যারা আছে তাদেরকে মেরে ফেললে ইরান একেবারে গুড়িয়ে যাবে। কিন্তু একটা জিনিস তারা কিন্তু হিসাবে নেয়নি, একটা সভ্যতা টিকে থাকার জন্য কতটা লড়তে পারে সেটা ইরানকে না দেখলে বোঝা যাবে না। ইরান হয়তো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আইআরজিসির গুরুত্বপূর্ণ অনেক শীর্ষ নেতা হয়তো প্রাণ হারিয়েছে, কিন্তু তাদের মিসাইল বাহিনী এখনও কিন্তু দাঁড়িয়ে আছে। তাদের যে ড্রোন স্কোয়াড, সেটাও কিন্তু এখনও স্বয়ংক্রিয়ভাবে তারা কিন্তু হামলা চালিয়ে যাচ্ছে একটার পর একটা। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, প্রতিটি জয় মানেই ভূখণ্ড দখল করা বা শত্রুকে আত্মসমর্পণ করানো নয়। কখনো কখনো জয় মানে শুধু টিকে থাকা, যেটা আমরা ইরানকে দেখছি। আমেরিকা বারবার বলছে তারা ইরানকে ধ্বংস করে দিয়েছে, ইরানের বিভিন্ন যে অস্ত্র, সেই অস্ত্র সক্ষমতা ধ্বংস করে দিয়েছে এবং তারা জয়লাভ করেছে। কিন্তু এই যে জয়লাভ প্রকৃতপক্ষে কারা করেছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি এই হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য বর্তমান আমেরিকা এবং ইসরায়েলের যে দৌড়ঝাঁপ, এটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি প্রকৃত জয় কারা অর্জন করেছে।